রাত ঠিক ৯:৫৫। হাওড়া জাংশন রেলওয়ে স্টেশন থেকে ধীরে ধীরে ছাড়তে শুরু করলো আমাদের ট্রেন। বহুদিনের অপেক্ষার পর অবশেষে শুরু হলো আমাদের স্বপ্নের সিমলা যাত্রা। এই ট্রিপটা আমাদের জন্য আরও স্পেশাল ছিল, কারণ আমাদের টিকিট ছিল ফার্স্ট ক্লাসে। আর সত্যি বলতে কি, আমাদের লাকটাও দারুণ ভালো ছিল, কারণ পুরো ট্রেনে আমরা পেয়ে গেছিলাম একটা সুন্দর কুপে ক্যাবিন। জানলার বাইরে রাতের অন্ধকার। সত্যি বলতে এই জার্নিটার আলাদা একটা অনুভূতি আছে। আর অবশেষে আমরা পৌঁছে গেলাম কালকা স্টেশনে রাত প্রায় ৩টার সময়। পাহাড়ি ঠান্ডা হাওয়া তখন থেকেই যেন বুঝিয়ে দিচ্ছিল আমরা সত্যিই হিমাচলে পৌঁছে গেছি। আমাদের প্ল্যান ছিল টয় ট্রেনে করে সিমলা যাওয়ার। তাই আগেই সকাল ৬:৫৫ ট্রেনের টিকিট কেটে রেখেছিলাম। প্রায় ২ ঘন্টা স্টেশনে অপেক্ষা করার পর অবশেষে আমরা উঠে বসলাম সেই বিখ্যাত টয় ট্রেনে। চারিদিকে পাহাড়ি ঠান্ডা হাওয়া, মেঘে ঢাকা ছোট ছোট পাহাড়, আর সেই মনোরম সকালের পরিবেশের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে আমাদের টয় ট্রেন। একদিকে সবুজ পাহাড়, অন্যদিকে গভীর খাদ, মাঝে ছোট ছোট টানেল। সত্যি বলতে এই টয় ট্রেন জার্নি শুধু একটা যাত্রা নয়, এটা একটা অনুভূতি। আর তখনই মনে হচ্ছিল সিমলার আসল সৌন্দর্য তো এখন থেকে শুরু। একের পর একটা ছোট ছোট স্টেশন পার হতে হতে এগিয়ে চলেছিল আমাদের টয় ট্রেন। প্রতিটা স্টেশনেই যেন আলাদা একটা সৌন্দর্য ছিল। আবার কোথাও পাহাড়ি নানা রকম খাবার বিক্রি হচ্ছিল। সেই ঠান্ডা আবহাওয়ায় ১ কাপ গরম চা যেন পুরো জার্নিটার মজাটাই আরও বাড়িয়ে দিচ্ছিল। এই সুন্দর জার্নিটা উপভোগ করতে করতেই কখন যেন আমরা পৌঁছে গেলাম সিমলা রেলওয়ে স্টেশন। ঘড়িতে তখন দুপুর প্রায় ১২টা। স্টেশন থেকে বেরিয়েই প্রথম যে জিনিসটা অনুভব করলাম সেটা হলো সিমলার অপূর্ব সৌন্দর্য। চারিদিকে পাহাড়, ঠান্ডা হাওয়া, আর এক অন্যরকম শান্ত পরিবেশ। এরপর হোটেলে এসে একটু খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম কালীবাড়ি টেম্পলের উদ্দেশ্যে। সিমলার রাস্তাগুলো কিন্তু বেশ চড়াই, তাই মাঝে মাঝেই একটু করে রেস্ট নিতে হচ্ছিল। তবে যত উপরে উঠছিলাম ততই চোখের সামনে খুলে যাচ্ছিল অসাধারণ সব ভিউ। নিচে পুরো শহরটা যেন ছবির মতো লাগছিল। গোটা শহরটা এখান থেকে দেখা যাচ্ছে। কালীবাড়িতে পৌঁছে বেশ কিছুটা সময় কাটালাম। মন্দিরের পরিবেশটা খুবই শান্ত আর সুন্দর ছিল। প্রসাদ খেলাম, একটু বসে চারপাশটা উপভোগ করলাম। সানি তো ওর বাবার সাথে বেশ মজা করতে শুরু করে দিয়েছিল। কখনো দৌড়াচ্ছে, কখনো চারপাশ দেখছে। এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে পুরো ট্রিপটাকে আরও স্পেশাল করে তোলে। ক্যামেরা নিষিদ্ধ ছিল, তাই মায়ের মূর্তি দেখাতে পারলাম না।
তবে সত্যি বলতে উঁকি মারবি না, জায়গাটার বুঝলি? ভাইবটা ভাষায় বোঝানো খুব কঠিন। কালীবাড়ি থেকে দূরে তখন দেখা যাচ্ছিল জাখু টেম্পল। চারিদিকটা এত সুন্দর লাগছিল যে বারবার শুধু দাঁড়িয়ে দেখতে ইচ্ছে করছিল। এই আর ওয়েদারটাও ছিল একদম পারফেক্ট। খুব একটা বেশি ঠান্ডা ছিল না। হালকা ঠান্ডা হাওয়া আর পরিষ্কার আকাশ পুরো পরিবেশটাকে আরও সুন্দর করে তুলেছিল। আমি ওকে প্রথমে স্ট্যাচু ভেবেছি। এরপর আমরা চলে গেলাম দ্য মল রোডের উদ্দেশ্যে। বলো আমি খেলনা কিনবো, একটা বলে দাও। খেলনা কিনবো। বলো ভালো করে, আমি একটা আমি একটা খেলনা কিনবো। তুই কোথায় বেড়াতে যাচ্ছিস বল? সিল্লা সিমলা। কি জন্য তোমার? বার্থডের জন্য, মানে বান্ডে আমার হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। তাই ঘুরতে এসেছি। আইসে যাবে তো? তাই তেলে করে এসেছি ছুটে। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি এখানে বরফে নিয়ে যাবো, বরফে স্নো দেখতে, ঠিক আছে? দিয়ে আমি খেলবো, হ্যাঁ দিয়ে আমি খেলতে থাকবো, একটু পরে রাতে হলে বাইরে যাবো। ওকে ওকে পাপা, টাটা। ওয়াও, সত্যি বলতে মল রোডের পরিবেশটা এক অন্য লেভেলের ছিল। কত লোকজন যে সেখানে এনজয় করছিল। কেউ হর্স রাইড নিচ্ছে, কেউ ফ্যামিলি নিয়ে ছবি তুলছে, আবার কেউ শুধু বসে প্রাকৃতিক সৌন্দর্য এনজয় করছে। সানি একটা বাবলস কিনে একা একাই খেলতে শুরু করলো। আমরা বসে বসে চারপাশের পরিবেশটা উপভোগ করছিলাম। সব হ্যাঁ সব। মল রোডের সবচেয়ে বড় আকর্ষণ ছিল সেই সুন্দর চার্চটা। দূর থেকে দেখতে সত্যিই অসাধারণ লাগছিল। দূর থেকে পাহাড়ের ওপরে স্পষ্ট দেখা যাচ্ছিল বিখ্যাত জাখু টেম্পল। এই মন্দিরটি বিশেষভাবে পরিচিত ভগবান হনুমানের বিশাল 108 ফুট উঁচু মূর্তির জন্য। রামায়ণের সাথে জড়িয়ে থাকা এই জায়গাটির আলাদা একটা আধ্যাত্মিক অনুভূতি রয়েছে। যদিও বৃষ্টির কারণে আমরা জাখু টেম্পল যেতে পারিনি, তবে মল রোড থেকে রোপওয়ে করে সেখানে যাওয়া যায়। এরপর ধীরে ধীরে সন্ধ্যা নামতে শুরু করল। পাহাড়ি ঠান্ডা হাওয়া আরও বেড়ে গেল, আর আমরা ফিরে এলাম আমাদের হোটেলে। আমাদের হোটেলের নাম ছিল হোটেল গঙ্গা। রুম মোটামুটি ভালোই ছিল, তবে সার্ভিসটা খুব একটা ভালো লাগেনি। যাই হোক, রাতের ডিনার সেরে আমরা খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই বেশি দেরি না করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম কাসলের উদ্দেশ্যে। সকালে হালকা বৃষ্টির জন্য ওয়েদারটা একটু মেঘলা ছিল। পাহাড়ি রাস্তা বেয়ে আমাদের গাড়ি ধীরে ধীরে এগিয়ে চলছিল। কখনো ছোট ছোট টানেলের ভিতর দিয়ে, আবার কখনো পাহাড়ের একদম পাশ ঘেঁষে। চারিদিকে এক অপূর্ব পাহাড়ি সৌন্দর্য। দূরে মেঘে ঢাকা পাহাড়, নিচে বয়ে চলা নদী, আর সেই ঠান্ডা হাওয়া পুরো জার্নিটাকে আরো সুন্দর করে তুলছিল। কিছু দূর যাওয়ার পর আমরা একটা রেস্টুরেন্টে দাঁড়ালাম লাঞ্চ করার জন্য।
এখানে ভেজ থেকে নন ভেজ সব রকম খাবারই পাওয়া যাচ্ছিল। আর সবচেয়ে ভালো বিষয় হলো খাবারের প্রাইসও খুব রিজনেবল ছিল। পুরো পাহাড়ের রাস্তা ঘুরে পেয়ে যাচ্ছে। অনেক কষ্ট পৌঁছে। লাঞ্চ সেরে আবার আমরা রওনা দিলাম। এরপর আমাদের গাড়ি একের পর এক টানেল পার করে আরো গভীর পাহাড়ের দিকে নিয়ে যেতে লাগলো। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম প্যান্ডো ড্যাম। সত্যি বলতে জায়গাটা দারুণ সুন্দর ছিল। চারিদিকে পাহাড় আর মাঝখানে বিশাল ড্যামের ভিউ পুরো পরিবেশটাকে অসাধারণ করে তুলেছিল। আমরা কিছুক্ষণও সেখানে দাঁড়িয়ে চারপাশটা উপভোগ করলাম। বেশ কিছু ফটো তোলা হলো। ভালো জায়গা। কি ড্যাম বললে জানো না? ফাইনালি আমরা আবার কাসলের দিকে রওনা দিলাম। কাসলে খুব ঠান্ডা না কি গরম যায় না, রাস্তায় ঠান্ডা গরম ঠান্ডা গরম। এর মধ্যেই সানি ঘুমিয়ে পড়েছিল। পাহাড়ি ঠান্ডা হাওয়ায়ও বেশ আরামেই ঘুমাচ্ছিল। তারপর আবার আমরা এগোতে শুরু করলাম কাসলের উদ্দেশ্যে। রাস্তার পাশেই একটা রোপওয়ে দেখা যাচ্ছিল, যেটা পাহাড়ের ওপারের মন্দিরে যাওয়ার জন্য ব্যবহার করা হয়। আবার আমরা এগোতে লাগলাম বিয়াস নদীর ধার বেয়ে। পুরো রাস্তা জুড়েই পাশে বয়ে চলছিল সেই সুন্দর পাহাড়ি নদী। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এলো। অবশেষে আমরা পৌঁছে গেলাম কাসল। সত্যি বলতে কাসলের ভাইবটা একদম আলাদা। ছোট্ট পাহাড়ি গ্রাম, আমাদের হোটেলের অ্যাম্বিয়েন্সটাও ছিল অসাধারণ। রুম বেশ ভালো ছিল। দিয়েছে। সারাদিনের জার্নির পর ফ্রেশ হয়ে যেন একটু আরাম পেলাম। আর বাথরুমটাও খুব নিট অ্যান্ড ক্লিন ছিল। হেয়ার ড্রায়ার আছে। টিভি নেই তো, শিল্পে আয়না সামনে আছে। এরপর ডিনার সেরে আমরা রাতে নদীর ধারে চলে গেলাম। চারিদিকে একদম শান্ত পরিবেশ, শুধু নদীর জলের শব্দ আর দূরের পাহাড়ের অন্ধকার ছায়াচিত্র। সেই মুহূর্তটা সত্যি ভাষায় বোঝানো কঠিন। আমরা দুজনে অনেকটা সময় সেখানে বসে কাটালাম। ঠান্ডা, পাশে নদী, নদীর জল দেখতে এসেছি রাত্রে। কাল সকালে নাম্বার নদীতে, ওই দিন আমার জায়গা আছে। ঠান্ডা হাওয়া, নদীর শব্দ আর পাহাড়ের সেই অনুভূতি। সত্যি বলতে কাসলের রাতটা আমাদের পুরো ট্রিপের অন্যতম সুন্দর একটা মুহূর্ত হয়ে থাকবে। দেখি সকালবেলাটার ভিউটা। সানু, গুড মর্নিং। সানি, হাই বাবাই। পরের দিন সকালে ঘুম থেকে উঠে বাইরে দেখি চারিদিকে শুধু পাহাড়, নিচে বয়ে চলা নদী, ঠান্ডা হাওয়া আর একদম নির্জন শান্ত পরিবেশ। মনে হচ্ছিল যেন প্রকৃতির একদম কাছাকাছি চলে এসেছি। উপরে বরফে ঢাকা সমুদ্র।
কি বলছে ও? তুই বল কু চ। হ্যাঁ চলো আস্তে আস্তে চলো, একদম আস্তে আস্তে। এখানে রাত্রে সব রাত্রি পার্টি হয়েছে। এর ভেতর দিবে সেই ঠান্ডা পাহাড়ি অনুভূতিটা ভীষণ ভালো লাগছিল। চারপাশে তেমন কোনো ভিড় নেই, শুধু পাহাড় আর নদীর শব্দ। সত্যি বলতে কয়েক মুহূর্তের জন্য মনে হচ্ছিল জীবনটা যদি এখানেই কাটানো যেত। না দেখো কি সুন্দর একটা ডগি, পাপি। হ্যালো। যাই হোক, ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম বিয়াস নদীর ধারে। সেখানে বেশ কিছু ফটো আর ভিডিও সেশন করলাম। নদীর জলটা এতটাই ঠান্ডা আর পরিষ্কার ছিল যে হাত দিতেই পুরো শরীরে একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল। কিছুক্ষণ নদীর ধারে সময় কাটিয়ে আমরা আবার হোটেলে ফিরে এলাম। ব্রেকফাস্ট সেরে হোটেল চেক আউট করে বেরিয়ে পড়লাম মানিকারণের উদ্দেশ্যে। রাস্তার পাশেই দেখা যাচ্ছিল বিখ্যাত মানিকারণ সাহিব গুরুদ্বারা। বাহ, সত্যি বলতে জায়গাটার একটা আলাদা স্পিরিচুয়াল ফিলিং ছিল। পাহাড়ের মাঝে দাঁড়িয়ে থাকা এই গুরুদ্বারাকে দেখতেই মনটা শান্ত হয়ে যাচ্ছিল। দৌড়াবে না। ফাইনালি আমরা গুরুদুয়ারাতে এসেছি। দারুণ ভালো লাগছে, ওয়েদারটা খুব সুন্দর এখানে, তাই না? এটা অসাধারণ একটা ভিউ, আর খুব ভালো লাগছে। এই জায়গাটা বিশেষভাবে বিখ্যাত তার ন্যাচারাল বয়েলিং হট সালফার স্প্রিংসের জন্য। হিন্দু ও শিখ দুই ধর্মের কাছে এই স্থানটি অত্যন্ত পবিত্র। লঙ্গর হল, এখানে সবাই চান করে বাবা। এদিকে আসো। সেখানে গিয়ে আমরা দেখলাম প্রাকৃতিক গরম জলের কুণ্ড, যেখানে অনেক মানুষ স্নান করছে। অনেকে বিশ্বাস করেন এই জলে স্নান করলে শরীরের বিভিন্ন স্কিন প্রবলেম ভালো হয়ে যায়। বেশি গরম না, অল্প গরম। একটু ওপরে ছিল ভগবান শিবের মন্দির। চারপাশে ছোট ছোট দোকান, পাহাড়ি পরিবেশ আর ভক্তদের ভিড় পুরো জায়গাটাকে এক অন্যরকম অ্যাটমসফিয়ার দিয়েছিল। সত্যি বলতে এই দৃশ্যগুলো দেখে আমরা খুবই অবাক হয়ে গিয়েছিলাম। এত মানুষ দূর দূরান্ত থেকে এখানে দর্শনের জন্য এসেছে। আমরাও মন্দিরে দর্শন করলাম। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় ছিল সেই গরম জলে প্রসাদ তৈরি করা হচ্ছিল।
একটা ছোট কাপড়ের থলির মধ্যে চাল দিয়ে সেই গরম জলের ভিতরে রেখে দেয়া হচ্ছিল, আর কিছুক্ষণ পর সেটাই প্রসাদ হিসেবে তৈরি হয়ে যাচ্ছিল। আমরাও একটা প্রসাদ বানিয়েছিলাম। সত্যি বলতে পুরো ব্যাপারটাই কেমন যেন অদ্ভুত মনে হচ্ছিল। এখানে অনেক মানুষ দুপুরে বিনামূল্যে প্রসাদ গ্রহণ করেন। সেই আধ্যাত্মিক পরিবেশ আর মানুষের ভক্তি সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো ছিল। কিছুটা সময় এখানে কাটিয়ে আমরা আবার রওনা দিলাম মানালির উদ্দেশ্যে। সামনে অপেক্ষা করছিল আরও নতুন পাহাড়ি সৌন্দর্য আর অ্যাডভেঞ্চার। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে মানালির ভিডিওতে খুব তাড়াতাড়ি।